আপনারা জানেন যে স্টেট ডিপার্টমেন্ট বলেছেন যে বাংলাদেশের সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে মানবাধিকার রক্ষণে সেসবগুলোর উপর আমরা নজর রাখছি এবং আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। অতএব বাংলাদেশ ইজ নট এ আইসোলেটেড আইল্যান্ড এবং ডক্টর ইউনূস যদিও মনে করেন যে এটা ওনার একটা প্রাইভেট কর্পোরেশন, ইজ নট। বিশ্বব্যাপী ইতিমধ্যে জনমত, বিশ্বের প্রতিটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগণ এবং বিশ্বের জনমত ইতিমধ্যেই বাংলাদেশের যে এক্সট্রিমিজম এবং যেসবগুলো হচ্ছে ৩২ নম্বর ভাঙ্গা সহ সেটার উপর তীক্ষ্ণ নজর রাখছে। দীর্ঘ সময় ধরে ইউনূস বাংলাদেশে কোনো কিছু না করলেও বিশ্বব্যাপী তার যে নেটওয়ার্কিং, পার্সোনাল নেটওয়ার্কিং, সেসবগুলো ব্যবহার করে বাংলাদেশ আর্মিকে সরাসরি এটাকে ব্ল্যাকমেইল করা হয়েছে, সরাসরি ব্ল্যাকমেইল। বাংলাদেশের আর্মি যদি সত্যিকার অর্থে আমাদের তাদেরকে যদি ব্ল্যাকমেইলে ফালানো না হতো তাহলে এই অবস্থার সৃষ্টি তারা করতে পারতো না। জাতিসংঘকে ব্যবহার করা হয়েছে। আর এখন তো এটা প্রমাণিত, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলেছেন যে বাংলাদেশে যে সরকার পরিবর্তনের জন্য বা আমেরিকা পয়সা দিয়েছে এবং ইউএস এইড এর মাধ্যমে গিয়েছে, বিভিন্ন সংস্থার মাধ্যমে গিয়েছে, ব্র্যাকের মাধ্যমে গিয়েছে এবং সেসবগুলোর সাথে আসিফ নজরুল সহ অনেকেই যুক্ত ছিলেন, এসব কল ফান্ডিং এর রিয়েল ডিস্ট্রিবিউশন এবং আরো অনেকে যুক্ত ছিলেন যারা এসবগুলো করেছেন। এখন বাংলাদেশ আর্মির অবস্থানটা হলো তারা যেহেতু বলবো যে নট ইমোশনাল চিটেড বাট চিটেড, মানে ব্ল্যাকমেল, চিট নাই, ব্ল্যাকমেল ধরা খেয়েছেন। সেখানে তাদের ক্ষমতার মৌলিক উৎসটাই যে হলো এই মুহূর্তে বাংলা। আমার যে আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই, আপনারা যারা প্রশ্ন করেছেন যে এই মুহূর্তে বাংলাদেশের রাস্তাঘাট সকল জায়গা থেকে আর্মি ব্যারাকে ফিরে নিয়ে যাক, যারা মব তৈরি করে, এরকম মবকে প্রতিহত করার জন্য আমার মনে হয় ৮ কোটি বাঙালি দ্বারা কিছু অপরিপক্ক তথাকথিত ছাত্র নেতৃত্বের সামনে যারা ছিল তাদের ৩জনকে ৪জনকে নিয়ে উনি উপদেষ্টা বানালেন, মন্ত্রী বানালেন। তাদের ২জনকে বা ৩জনকে মাঠে রাখলেন এই মব তৈরি করার জন্য। এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা আপনার প্রশ্নের উত্তরে আমি বলছি। আমাদের এই আলোচনায় ২-১বার এসেছে ভলকার তুর্কের কথা, যিনি মানবাধিকার কমিশন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের কমিশনার। উনি নিজেই বিবিসিতে হার্ড টকে উনি বলেছেন যে বাংলাদেশে যাতে সরকার বিরোধী আন্দোলনের মাঝে বাংলাদেশের আর্মি কোনো ধরনের ইন্টারফেয়ার না করলে তারা ভবিষ্যতে জাতিসংঘের শান্তি রক্ষায় যেতে পারবে না। দিস ইজ এ মেটিকুলাসলি ডিজাইনের অংশ। কারণ আপনারা সকলে জানেন যে বাংলাদেশে এই মোহাম্মদ ইউনূসের শাসন আমলে ৮ বছরের শিশু ধর্ষিত হয় এবং খুন হয়। ৮ বছরের শিশু ধর্ষিত হয়, তার বাবা বিচার চাইতে গিয়ে তিনি বাড়িতেই খুন হন, বাড়ির পিছনেই খুন হয়। এই বাংলাদেশ আমরা চাই না এবং এই সমস্ত কিছুর দায়ভার ডক্টর ইউনূসকেই নিতে হবে। বিশ্বব্যাপী ইতিমধ্যে জনমত, বিশ্বের প্রতিটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগণ এবং বিশ্বের জনমত ইতিমধ্যেই বাংলাদেশের যে এক্সট্রিমিজম এবং যেসবগুলো হচ্ছে ৩২ নম্বর ভাঙ্গা সহ সেটার উপর তীক্ষ্ণ নজর রাখছে। আপনার মেটিকুলাসলি ডিজাইনের যে মূল মন্ত্রদাতা, বাংলাদেশে যিনি মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করেছেন, ডক্টর ইউনূস প্রথমে বললেন যে অগস্ট মাসে ক্ষমতা গ্রহণের আগেই বললেন যে ভারত যদি বাংলাদেশের বিষয়ে নাক গলায় তাহলে 7 সিস্টার, ওয়েস্ট বেঙ্গল এবং বার্মাতে অস্থিরতা বিরাজ করবে। এটা একটা অ্যাগ্রেশন। তারপর উনি অনেক কিছু করলেন, অনেক পাকিস্তানের সৈন্যবাহিনী তথা পাকিস্তানের বিষয়ে আর্মির ইন্টেলিজেন্সদেরকে বাংলাদেশ অবস্থান করতে দিলেন এবং তারা এখনো আছে। সেখান থেকে উনি ভারতকে ডিঙ্গিয়ে উনি গেলেন চায়নাতে এবং চায়নাকে গিয়ে আমন্ত্রণ করলেন যে আপনি বঙ্গোপসাগরের মালিক আমরা। মানে আবারও বলি, আপনার যারা শুনছেন তাদের জন্য, বঙ্গোপসাগরের মালিক আমরা, আপনারা আসুন,
আমাদের এখানে ইনভেস্ট করুন, কারণ ওই 7 সিস্টার তাদের বঙ্গোপসাগরে যেতে হলে, নেপালকে বঙ্গোপসাগরে যেতে হলে, ভুটানকে বঙ্গোপসাগরে যেতে হলে আমাদের উপর দিয়ে যেতে হবে। অতএব এটা আপনার জন্য একটা ব্যবসার জায়গা এবং সেই জন্য আপনারা আসুন। এখন দেখুন, এটা হলো ওনার একটি সম্পূর্ণ ভাবে যেটাকে বলে যে একটা প্রস্তাব, যে প্রস্তাবটার আমি দ্বিতীয় ইয়েটা বলি, বিমস্টেকের ঘটনা কি। বিমস্টেক হলো বঙ্গোপসাগর নিয়ে এই সংস্থা, যাতে এবং বঙ্গোপসাগরকে সন্ত্রাস মোকাবেলা একসাথে করবে, বাণিজ্য বিয়োগ একসাথে করবে, জ্বালানি শক্তি একসাথে করবে, মৎস্য, কৃষি, জনস্বাস্থ্য, জনগণের মধ্যে যোগাযোগ, সাংস্কৃতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, এ সকল নিয়ে কাজ করবেন তারা। কিন্তু উনি চায়না গিয়ে বলে আসলেন আপনারা আসুন আমাদের, আমরা হলাম এটা তো ভিডিওতে আমরা স্পষ্ট আমরা শুনেছি। উনি বলছেন বঙ্গোপসাগর আমাদের, আপনারা আসুন এখানে। বঙ্গোপসাগরের একটা সার্টেন এরিয়া আমাদের, এটা গত সরকার জয়লাভ করেছেন আন্তর্জাতিক আদালতে, কোর্ট থেকে। কিন্তু বঙ্গোপসাগরকে ঘিরে যে কোনো বিষয়ে ডিসিশন নেওয়ার মালিক কিন্তু বাংলাদেশ, ভুটান, মিয়ানমার, ভারত, নেপাল, শ্রীলঙ্কা এন্ড থাইল্যান্ড, এবং এইটাই বিমস্টেক। অতএব উনি যে কথাটা চীনে গিয়ে বলে আসছেন, যার যে বিষয় নিয়ে উনি চায়নার সাথে কথা বলেন, এবং ঠিক একই বিষয়, ঠিক আর বিপরীত ধর্মী, যেটা আগামী 24 ঘন্টার ভিতরে আমরা আশা করছি যে আগামী 24 ঘন্টার ভিতরে থাইল্যান্ড থেকে এই যে সম্মিলিত ডিক্লারেশন অফ বিমস্টেক আসবে, যেখানে বলা হয়েছে, যেখানে ইউনুস নিজে এটা স্বীকার করে এসেছেন যে সন্ত্রাস মোকাবেলা এবং সমস্ত কিছু ওনারা একসাথে করবেন এই বঙ্গোপসাগর এরিয়ায়। অতএব ওনার এই যে দ্বিচারিতা, একদিকে উনি ক্ষমতায় থাকার লোভে, ক্ষমতায় মেটিকুলাসলি ডিজাইনের এক্সটেন্ডেড ক্ষমতায় থাকার লোভে চায়নাকে উত্তেজিত করে, চায়নাকে সাথে নিয়ে ভারত বিরোধিতা করলেন, এবং সেই ভারতের সাথে বিমস্টেকের বাইরে গিয়ে কিন্তু উনি কাজ করতে পারবেন না, কারণ এই জন্য বিমস্টেক তৈরি। এখন আসি যে সাইড লাইনে ওনাদের যে আলাপ, প্রথমত বলে রাখি এটা কোনো দ্বিপাক্ষিক আলোচনা ছিল না, একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে আলোচনা, সেই আলোচনা নয় এটা। কারণ ভারতের বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হিসাবে ভারতের পররাষ্ট্র নীতির মৌলিক নীতিতে কখনোই আজ পর্যন্ত আমরা কোনো পরিবর্তন লক্ষণ করিনি, যে কোনো সরকার আসুক। সেই পরিবর্তনটা কি লক্ষ্য করি না? সেই পরিবর্তনটা হলো যে ভারত কোনো ধরনের তার পররাষ্ট্র নীতিতে অন্য দেশের অনির্বাচিত সরকারের সাথে দ্বিপাক্ষিক কোনো আলোচনায় তারা করে না, বসে না। এটা তাদের নীতি, এটা পরিবর্তন কখনো ঘটেনি, গতকালকের মিটিংও ঘটেনি। কিভাবে সেটা আমি বলবো। আপনারা আমাদের দেশের উদাহরণটাই দেই। 1971 সনের 25শে মার্চ যখন বাংলাদেশে পাকিস্তানি আর্মিরা আক্রমণ করে, তারপর বাংলাদেশের 70-এর নির্বাচিতদেরকে বাংলাদেশ মুজিবনগরে বসে মুজিবনগর সরকার গঠন করে, এবং সেটাকে দ্রুততম সময়ে সেই সরকারকে স্বীকৃতি দেয় ভুটান এবং ভারত। এবং তখন ভারত এই নির্বাচিত সরকারের সাথে কাজ করেন, এবং ঠিক একইভাবে বাংলাদেশের বর্তমান সরকারও যে নির্বাচিত নয়, সেটা বারবার বলছেন যে আমরা দ্বিপাক্ষিক কোনো আলোচনা করব না। কিন্তু বিমস্টেক তো দ্বিপাক্ষিক বিষয় নয়, এটা বিমস্টেক নিয়ে আলোচনা, যেহেতু বঙ্গোপসাগর নিয়ে আলোচনা এবং বাংলাদেশে যে ঘটনা ঘটছে, সেই সুযোগটা এই বিমস্টেকের মাধ্যমে মোদী সরকার গ্রহণ করেন। এবং সেখানে যে বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে, সেখানে প্রথমেই বলা হয়েছে, যাতে উনি প্রথমেই বলেছেন যে বাংলাদেশের বর্তমান উপদেষ্টাকে যে উনি যাতে সংযত হয়ে কথা বলেন। লক্ষ্য রাখবেন, কথাটা আবার রিপিট করে, এটা আমার কথা নয়, আপনারা শুধু গণমাধ্যম নয়, সমস্ত সময় আমরা দেখেছি যে ওনাকে বলা হয়েছে যে উনি যাতে সংযত হয়ে কথা বলেন। দ্বিতীয় আরেকটা কথা বাংলাদেশের থেকে বলা হয়েছিল শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে অফিসিয়ালি, এবং সেখানে ভারতের প্রধানমন্ত্রী উত্তরে যে যা বলেছেন, এটা সুস্পষ্ট বলেছেন, দেখুন আপনাদের সশস্ত্র বাহিনী আপনাদের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কারণে তারা আমাদের কাছে অফিসিয়ালি রিকোয়েস্ট করে, যাতে করে আমরা আপনাদের প্রধানমন্ত্রীকে নিরাপত্তার আশ্রয় দেই। এবং আমি তখন আমাদের সর্বদলীয় মিটিং আহ্বান করি, এবং সেখানে
অতিথি হিসাবে উনাকে বা এখানে সিকিউরিটি সহ অতিথি হিসাবে আমরা গ্রহণ করি, এবং আমরা অতিথি পরায়ণ, অতিথি দেব, অতিথি দেবতা সেই হিসাবেই আমরা মানি, এবং এর কোনো পরিবর্তন নেই। উনি আমাদের অতিথি, উনি অতিথি হিসেবে সমস্ত উনার যে অধিকার সেসবগুলি সেখানে, এটার কোনো পরিবর্তন হবে না। আরেকটি বিষয়, বাংলাদেশের কোনো কথা হয়নি, কথা বলেছেন উল্টা যে আমরা একটা গণতান্ত্রিক ইনক্লুসিভ ব্যবস্থা বাংলাদেশে চাই। আর দুইটা বিষয় বলেছেন, একটা হলো ইন্ডিয়ান কনসার্ন ফর বাংলাদেশি মাইনরিটিস, নট অনলি হিন্দুস। মাইনরিটিস মিন আপনি ধর্মীয় মাইনরিটি যেরকম কালচারাল মাইনরিটির কথা বলা হয়েছে, এমনকি সেখানে যাদেরকে এখন বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে তাদের কথাও বলা হয়েছে। ইন্ডিয়ান রেসপন্স টু রিলিজিয়াস এক্সট্রিমিজম, আমরা জানি যে তুলসী গাবার্ড বা আমেরিকান ইন্টেলিজেন্সের প্রধান, উনিও একই কথা বলেছেন যে বাংলাদেশে খিলাফত আন্দোলনের দেখা যাচ্ছে, এবং আমরা জানি যে সেখানে হিজবুত তাহরির মতন সংস্থাগুলো ওপেন মিছিল করছে। আর গত পরশুদিনের ঘটনা, গত পরশুদিন বা তারও আগে, একদিন আগে, লরা নামক আমেরিকান খুব ইনফ্লুয়েন্সিয়াল জার্নালিস্ট, উনি ওনার এক্স হ্যান্ডেলে উনি বাংলাদেশের বর্তমান সরকার ইউনূসের একজন উপদেষ্টা যার নাম নিয়ে উনি বলেছেন সরাসরি যে মাহফুজুল ইসলাম অথবা মাহফুজ আলম, থ্যাংক ইউ, হ্যাঁ মাহফুজ আলম, থ্যাংক ইউ জিয়া ভাই, মাহফুজ আলম সরাসরি হিজবুত তাহরির সদস্য। অতএব এই অ্যালার্মিং সিচুয়েশনে ডক্টর ইউনূস যেহেতু একজন লগ্নি ও ব্যবসায়ী, শুধু উনি ব্যক্তিগতভাবে নয়, উনি পারিবারিকভাবে লগ্নিপুঞ্জির, সেখানে উনি ভারতের সাথে সম্পর্ক তৈরি করে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য এই সেভেন সিস্টারের কথা বারবার কার্ডটা ব্যবহার করেন, চায়না কার্ড ব্যবহার করেন, পাকিস্তানি কার্ড ব্যবহার করেন। আসলে প্রেমটা উনি ঢেলে দিতে চান ইন্ডিয়াকে, কারণ উনার যেহেতু বাংলাদেশ প্রেম নেই। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে 70-71-এর কোনো থেকে আরম্ভ করে 54 বছরে বাংলাদেশের কোনো অংশেই উনার কোনো অবদান নেই। অতএব উনি আমৃত্যু কোনো ক্ষমতায় থাকার জন্য ভারত তুমি যাহাই চাইবে আমি তাহাই দিব, আমার এটাই হলো ওনার আসল লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে উনি ব্যর্থ হয়েছেন গতকালকে। এই যে একটা বিরাট গোষ্ঠীকে আমরা ধাবিত করে দিলাম, যারা এখন প্রায় বছর 9 মাস স্কুল কলেজ করে, এই যে তারা প্রতিদিন দেখা যাচ্ছে তারা এই জায়গায় ডাকাতি, ওই জায়গায় মারামারি, এই কলেজে ওই কলেজে, এখানে ছাত্ররা না, এই একটা বিরাট বিরাট জনগোষ্ঠী, এবং তারা ইয়াং, এবং তাদেরকে আপনি কিন্তু কোনো ক্রমেই ধ্বংস করতে পারবেন না। এই সমাজে তারা বসবাস করবে, এবং সেই শিক্ষায় আবার নিয়ে যাওয়া আমাদের জন্য সবচেয়ে বড় ঘটনা ঘটবে। আমাদের যে বিষয়টা এখন আরো শঙ্কিত করে তুলছে সেটা হলো যে আমরা যাচ্ছি চায়নার কাছে ভারতকে কেনার জন্য। ভারত যদি বাংলাদেশের সাথে সত্যি, কারণ ভারতের যে এক্সপোর্ট, সেই এক্সপোর্টের জন্য বাংলাদেশ খুব ক্ষুদ্র জায়গা। ভারতের এক্সপোর্টের জন্য সবচেয়ে বড় জায়গা হলো মিডল ইস্ট এন্ড আফ্রিকা। চায়নার সাথে ভারতের শত্রুতা থাকলেও অনেক বড় বড় ব্যবসা রয়েছে সেখানে। ভারতের সাথে আমাদের সম্পর্ক, ভারতের সাথে আমাদের ভৌগোলিক ঐতিহ্যগত ভাবে সম্পর্ক, আমরা প্রাগ ঐতিহাসিক ভারতের প্রাচীনতম অংশের শুধু রাজনৈতিক ভৌগোলিক নয়, কালচারালি আমরা সম্পৃক্ত। সেখানে আমাদের এইটার উপর ভিত্তি করে আমাদের যে বিষয়টা ঘটবে, আমি কি না ঢাকা না দিল্লি, আমাদের দিল্লিও বলা ঠিক না, আমাদেরটা ঢাকাই, কিন্তু আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি ভারতের সাথে না থাকে তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবো তো আমরা। এটা আমি বলি যে এই বিষয়টা ইউনূস সত্যি সত্যি বুঝেন, জানেন, কিন্তু ইউনূস যেটা চেষ্টা করছেন আমার ধারণা, উনি ভারতের প্রেম লাভের জন্য, জয় লাভের জন্য ভারতের বিরোধী যারা তাদের সাথে এবং এই ইসলামী জঙ্গি গোষ্ঠীকে উস্কে দিচ্ছেন, যাতে ভারত তাকে বলে তাড়াতাড়ি আসো, আমি তোমার সাথে কথা বলবো, তুমি কি চাও। আমাদের অনেক ক্ষতি হয়েছে, বাঙালি আবারও জেগে উঠবে, এই
ইনুস গংদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এই মব জাস্টিসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, মানুষের বৈষম্য বিরোধী আন্দোলন যাতে থাকে, মানুষ যাতে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, সেইভাবে আমরা যাতে বাঁচতে পারি